বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে, সেই যখন নথ খসালি তবে কেন লোক হাসালি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাও এখন ঠিক একই রকম। প্রথমে কোনো একটা কিছুর তিনি বিরোধিতা করে দেন আর তারপর ঢোক গিলে সেটাকে স্বীকার করতে বাধ্য হন। সম্প্রতি ওয়াকফ আইনের ব্যাপারেও একই জিনিস হয়েছে। রাজ্য সরকার সাড়ম্বরে ঘোষণা করলো যে তারা কেন্দ্র সরকারের নতুন ওয়াকফ সংশোধনী আইন মেনে নিচ্ছে। আজকে এই নিয়ে আমাদের প্রতিবেদন, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমে বলি, আবার কিভাবে প্যাঁচে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার জানিয়েছিল তারা কোনোভাবেই এই রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন মেনে নেবে না বা কার্যকর করতে দেবে না। বিস্তর রাজনৈতিক চাপানুতোর, বিতর্ক, দাঙ্গা ইত্যাদি করার পরেও কোনোভাবেই রেহাই পেল না তৃণমূল সরকার। নবান্ন থেকে জানিয়ে দেওয়া হলো যে তারা মেনে নিচ্ছে এই ওয়াকফ আইন এবং সেই অনুযায়ী নতুন যে পোর্টাল করা হয়েছে ওয়াকফের, তাতে তারা সমস্ত নথি খুব শিগগিরই আপলোড করা শুরু করবে। বৃহস্পতিবার রাজ্যের সংখ্যালঘু বিষয়ের যিনি সচিব রয়েছেন ডক্টর পি.বি. সালিম, তিনি সব জেলা শাসকের কাছে এই মর্মে একটি চিঠি লিখেছেন এবং জানিয়েছেন আগামী 5ই ডিসেম্বর থেকে কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল রয়েছে উম্মিদ মাইনরিটি পোর্টাল, সেখানে সমস্ত তথ্য আপলোড করে দিতে হবে। এই তথ্য যখন সামনে এসেছে, স্বাভাবিকভাবেই বিতর্ক আবারও মাথাচাড়া দিয়েছে। রাজনৈতিকভাবেও চাপানুতো শুরু হয়েছে, কারণ বিরোধীরা কটাক্ষ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সংখ্যালঘু যে সমস্ত ধর্মগুরুরা রয়েছেন তারাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন থেকে ওয়াকফ সংশোধনী বিলের বিষয়ে বলেছেন বা বিলটা যখন পার্লামেন্টে সংশোধন হয়ে এসেছে তখন থেকেই তৃণমূলের বিরোধিতা করছিল, বারবার বলছিল যে ওয়াকফ হতে দেবে না। গত 9ই এপ্রিল জৈন সম্প্রদায়ের একটি সমাবেশে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি কোনোভাবেই ওয়াকফের এই নতুন পরিবর্তিত যে আইনটা রয়েছে সেটা আমি আনতে দেব না। কেন্দ্রীয় সরকার মুসলিমদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করতে চাইছে, আমি সেটাও করতে দেব না। দেখুন সেই ভিডিও। And I will request my parliament members also, they are fighting for Waqf today because the Jumla party is only one point program to divide the country and they believe only divide and rule policy, what we don't. আমাদের কনস্টিটিউশন আমরা মানি, আগে কনস্টিটিউশনকে শ্রদ্ধা করো তারপরে কারো অধিকার কেড়ো। কনস্টিটিউশনকে শ্রদ্ধা না করে মনে রাখবেন ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। তা ডিভাইড অ্যান্ড রুল বলা বা এত বড় বড় কথা বলার পর শেষ পর্যন্ত কি হলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিলেন ওয়াকফ আইন। তিনি জানতেন যে কেন্দ্রের আনা কোনো আইন যখন সেটা পার্লামেন্টে 2 কক্ষে পাশ হয়ে গিয়ে আইনে পরিণত হয়, মানে কোনো বিল যখন আইনে পরিণত হয় তখন প্রতিটি রাজ্যকে সেই আইন মানতে হয় এবং সেই আইন মোতাবেক কাজ করতে হয়। মুখ্যমন্ত্রী একজন প্রশাসনিক দণ্ডমুণ্ডের কর্তা এবং 7 বারের সাংসদ হওয়ায় তিনি খুব ভালো করে জানতেন এটা। তা সত্ত্বেও তিনি কি করলেন? তার দুধেল গাইদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য খেপিয়ে দিলেন মুসলিম সমাজকে, তাদেরকে রাস্তায় নামিয়ে দিলেন। মালদা, মুর্শিদাবাদ সহ বিস্তীর্ণ জায়গায় দাঙ্গা লাগিয়ে দিলেন। হিন্দুদের বাড়িঘর সম্পত্তি লুট হলো, সরকারি সম্পত্তি নষ্ট হলো, প্রতিবাদের নামে আগুন জ্বালানো হলো রাজ্যের বিভিন্ন প্রান্তে। প্রাণ হাতে করে হিন্দুরা বাধ্য হলেন বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে। গোটা পৃথিবী দেখলো, গোটা ভারতবর্ষ দেখলো যে স্বাধীনতার পর প্রাণ বাঁচাতে হিন্দুদের আরও একবার রিফিউজি হতে হলো নিজেরই রাজ্যে। মুর্শিদাবাদ থেকে রাতের অন্ধকারে প্রাণ বাঁচিয়ে নদী পেরিয়ে পালিয়ে এলেন তারা। কেউ ঝাড়খণ্ড গেলেন, কেউ বিহার গেলেন। দুর্গাপুজোর সময় বাংলার মা বোনেরা চোখের জল ফেলতে ফেলতে রিফিউজি ক্যাম্পে ভাত খেলেন, জানালেন তাদের দুঃখ দুর্দশার কথা, কিভাবে তাদের সম্পত্তি লুট করা হয়েছে, কিভাবে দোকানে আগুন লাগানো হয়েছে, গয়নাগাটি লুট করা হয়েছে, টোটো গাড়ি যা ছিল সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। আর তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কুলু পেটেছিলেন। আর এই ওয়াকফ
বিরোধী যে প্রতিবাদ ছিল তাতে প্রাণ হারিয়েছিলেন দুই হিন্দু পিতাপুত্র হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। মুখ্যমন্ত্রী তো জানতেন যে ওয়াকফ আইন মেনে নিতে হবে, তাহলে এই এত খুন, এত লুটতরাজ, এত রাজনৈতিক হিংসা, সরকারি সম্পত্তিতে আগুন লাগানো, এত ক্ষয়ক্ষতি এবং সর্বোপরি মানুষের মৃত্যুর দায় কে নেবে? এই দায় তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে। हम लोग का यहाँ पे जो मोदी खाना दुकान है वो सब मतलब कि जला दिया और पूरा तोड़ फोड़ के, मतलब 2 दुकान है, दोनों दुकान में घर में घुस के पूरा आग लगा दिया। इधर साइड हम लोग का ये मतलब घर के पीछे एक घर है, उस घर में पूरा आग लगा दिया। 3 घर मतलब पूरा आग लगा दिया है। और कुछ मतलब पानी भी पीने का ये नहीं है, सब टैंकी होंगे सब मतलब कि सब मतलब तोड़ फोड़ के, मतलब कुछ भी ये नहीं है यहाँ पे। मतलब कितना बार फोन किए, पुलिस को फोन किए, मतलब दमकल को फोन किए थे आग लिभाने के लिए, तो वो भी मतलब कि फोन नहीं उठाया, फोन उठा ही नहीं रहा, कोई भी फोन नहीं उठा रहा था। घर के महिलाओं के साथ भी बदसलूकी को किया? हाँ किया है यहाँ पे पूरा लूटपाट किया है, घर के महिला के साथ भी मतलब कि बहुत ये किया है। শুধু ওয়াকফ নয়, এসআইআর এর ক্ষেত্রেও একই জিনিস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন এসআইআর করতে হলে তার লাশের ওপর দিয়ে নাকি এসআইআর করতে হবে। অথচ যখন এসআইআর ঘোষণা হলো তখন দেখা গেল সবার আগে বুথ লেভেল এজেন্ট, মানে যাদেরকে আমরা বিএলএ বলছি, সেই বিএলএ নিয়োগ করেছে তৃণমূল কংগ্রেস। তারপর ধরুন সিএএ আইন যখন পাশ হলো তখনও একই রকমভাবে মুসলিমদের খেপিয়ে দিয়ে রাস্তায় নামিয়েছিলেন তিনি। তারা তখন ট্রেন বাসে আগুন দিয়েছিল, একই রকমভাবে বাজার দোকানে লুটতরাজ চালিয়েছিল, অবরোধের নামে সরকারি সম্পত্তি নষ্ট করেছিল। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ভাতাজীবী বুদ্ধিজীবীদের নিয়ে ক্যা ছি আন্দোলন করেছিলেন, মনে আছে? দেখুন তো ভিডিওটা আরেকবার, মনে পড়ে যাবে আপনাদেরও। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক পুরনো একটা স্বভাব, জানেন তো। মানে তখনও তিনি মুখ্যমন্ত্রী হননি, তিনি বিরোধী দলের নেত্রী, তখনও তিনি এরকমভাবেই মিথ্যে কথা বলতেন। যেমন ধরুন সিঙ্গুর আন্দোলনের সময় তিনি বলেছিলেন তিনি নাকি 26 দিন অনশন করেছিলেন কোনো খাবার না খেয়ে, অথচ বাস্তব হচ্ছে তিনি জুস, ফলের রস, চকলেট, স্যান্ডউইচ এইসব খেয়ে অনশন করেছিলেন। তারপর ধরুন ক্ষমতায় আসার পরপর আমরা একটা প্ল্যাকার্ড একটা খুব দেখতে পেতাম, সততার প্রতীক মমতা। বাস্তবে কি দেখা গেল? তৃণমূল মানেই দুর্নীতি, কয়লা, গরু, চাল, আমফানের ট্রিপল, টাকা, শৌচালয়, চাকরি, এমনকি এই রাজ্যে মানুষের অঙ্গ পাচার বা অঙ্গ চোখ এগুলো চুরি হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে এমন কোনো দপ্তর নেই যেখানে দুর্নীতি হয়নি বা দুর্নীতির প্রসঙ্গ আসেনি বা সাধারণ মানুষ এই দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়নি। তারপর ধরুন এগিয়ে বাংলা, স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে, শিক্ষা দেখতেই পাচ্ছি আমরা, চাকরি দিতে পারছে না, শিল্প নেই, নারীদের কোনো সম্মান সুরক্ষা নেই, তবু নাকি এগিয়ে বাংলা। হাস্যকর, তাই না? এরকম উদাহরণ ভুরি ভুরি রয়েছে। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন প্যাথোলজিক্যাল লায়ার। এই শব্দটা সাইকোলজিতে ভীষণ ইউজ হয়। এর অর্থ হলো যারা খুব সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলতে পারে। আর তারা শুধু মিথ্যেই বলে না, তারা এমনভাবে মিথ্যেটাকে প্রেজেন্ট করে বা এমনভাবে মিথ্যেটাকে বলে যে সামনে থাকা অনেকগুলো মানুষ, শুধু একজন দুজন নয়, অনেকগুলো মানুষ সেই মিথ্যেটাকে বিশ্বাস করে। আর এমনভাবেই মুসলিম সমাজকে তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা বুঝিয়ে বারবার নিজের স্বার্থে পথে নামিয়েছেন। কিন্তু এতে করে কি মুসলিম সমাজের কোনো উন্নতি হয়েছে? আপনাদের সামনে এখন যে তথ্য তুলে ধরবো তাতে করে আপনারা অবাক হয়ে যাবেন। দেখতে পাবেন তৃণমূল মুসলিম সমাজকে, মানে বৃহত্তর মুসলিম সমাজকে কেবলমাত্র দুধেল গাই এবং ভোট ব্যাংকের জন্য ব্যবহার করেছে। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে 2018-19 তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিমদের মধ্যে মাত্র 13% লোক নিয়মিত চাকরি করে, যেখানে দেশের গড় প্রায় 22%।
অর্থাৎ এই রাজ্যের মোট 13% মানুষ ভদ্রস্থ কোনো একটা স্থায়ী চাকরি করেন, বাকি মানুষজনদের বিভিন্ন ছোট ছোট কাজ, অস্থায়ী কাজ করে পেট চালাতে হয়। সমীক্ষা বলছে এই রাজ্যে, আমি যেটা বলছিলাম যে ক্যাজুয়াল বা মজুরি ভিত্তিক দৈনিক কাজের সংখ্যা, লেবার খাটা যেটাকে আমরা বলি, এই ধরনের কাজের সংখ্যা বেশি। আয়ের কোনো স্থায়িত্ব নেই এমন মুসলিমের সংখ্যা পশ্চিমবঙ্গে 34%, অর্থাৎ যত মুসলিম জনসংখ্যা রয়েছে তার 34% মানুষের রোজগারের কোনো স্থিরতা নেই, যেখানে দেশের গড় 26%। এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইস্যু অফ মুসলিম ইন ওয়েস্ট বেঙ্গল প্রতিবেদনের তথ্য অনুযায়ী গ্রামীণ এলাকায় প্রায় 80% মুসলিম পরিবার মাসে 5,000 টাকা বা তার কম রোজগার করে। এইসব পরিবারগুলি ভালো চাকরি, ভালো বাড়ি বা অন্যান্য ভালো কর্মসংস্থান থেকেও কিন্তু বঞ্চিত। একটি আরটিআই তথ্য অনুযায়ী কলকাতা পুলিশ এবং কলকাতা পৌর সংস্থায় মুসলিমদের প্রতিনিধিত্ব 10%-এরও কম, যদিও মুসলিমরা রাজ্যের জনসংখ্যার 27%। পুলিশ বাহিনীতে মুসলিম মহিলা প্রতিনিধির সংখ্যা আরও কম, মোট যে নিয়োগ হয় তার মাত্র 2.9%। কেন্দ্র সরকারের আবাস যোজনায় লক্ষ লক্ষ বাড়ি স্যাংশন হওয়ার পরও দেখা যাচ্ছে প্রায় 60% মুসলিমের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই এই রাজ্যে, পাকা ছাদ নেই। এটা তো গেল শিক্ষা, কর্মসংস্থান, বাড়ি ইত্যাদির ব্যাপার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার এদেরকে প্রাসঙ্গিক রাখার জন্য এদের হাতে কলম তুলে না দিয়ে তুলে দিয়েছে বোমা, বন্দুক। পশ্চিমবঙ্গে এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে মুসলিমদের মারছে। আপনি বগটুই কাণ্ড দেখুন, সেখানে কি হয়েছিল। এছাড়াও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বারবার যাদের নাম সামনে আসে, যারা মারা যান, তাদের মধ্যে অধিকাংশ কিন্তু মুসলিম। কাজেই বুঝতে পারছেন, মুসলিমদেরকে সামনে রেখে তাদের শিখণ্ডী বানিয়ে বারবার নিজেদের কাজ হাসিল করেছে তৃণমূল, কিন্তু মুসলিম সমাজের এরা কোনো উপকার করেনি। কাজেই আপনারা আর ভুল বুঝবেন না, তৃণমূলের কথায় না নেচে সরকারি সম্পত্তি নষ্ট করা বা এই ধরনের অপরাধমূলক কাজ করবেন না। অন্তত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ওয়াকফ সংশোধনী আইন মেনে নেওয়ার পর তার দ্বিচারিতার মুখোশ তো আপনাদের সামনে খুলে যাওয়া উচিত। আপনাদের বোঝা উচিত যে তৃণমূল সরকার এই রাজ্যে আসলে কোনো মানুষেরই উন্নতি চায় না। তারা না হিন্দুদের ভালো চায়, না মুসলিমের ভালো চায়। তারা শুধু চায় তাদের নেতা যারা আছে তাদের সম্পত্তি বাড়ুক, তাদের রোজগার বাড়ুক, আর বাকি সমগ্র পশ্চিমবঙ্গবাসী কেবলমাত্র ভোট ব্যাংক হয়ে বেঁচে থাকুক। আপনাদের কি মনে হয়, এই যে ওয়াকফ সংশোধনী আইন তৃণমূল সরকার মেনে নিল, এরপর কি এরা বৃহত্তর মুসলিম সমাজের সাপোর্ট হারাবে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।